বার্সেলোনা বিশ্বব্যাপী জনপ্রিয়তার শিখরে পৌঁছানো স্পেনের একটি বড় ক্লাব, যে ক্লাবে মারাদোনা থেকে মেসি এবং জোহান ক্রুইফ থেকে রোনালদিনোর মতো বিশ্ব মাতানো বড় বড় নামের প্লেয়ার খেলেছিল। আজকে সে মহান ক্লাবের প্রতিষ্ঠা এবং সম্পূর্ণ ইতিহাস নিয়ে বিস্তারিত দুটো কথা বলবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা সবাই। স্পেনের উত্তর পূর্বাঞ্চলে কাতালোনিয়া শহরে অবস্থিত একটি ক্লাব যার নাম হলো বার্সেলোনা, এবং ক্লাবটির পূর্ণ নাম ফুটবল ক্লাব বার্সেলোনা, এবং ক্লাবের ফ্যানবেসদের বলা হয় কুলার্স। কুলার্সরা তাদের প্রাণের চেয়ে তাদের প্রিয় ক্লাব বার্সাকে অধিক ভালোবাসে। এবার শুনুন ক্লাবটি কিভাবে প্রতিষ্ঠিত হলো এবং কে সে মহান ব্যক্তি যিনি ক্লাবটিকে জন্ম দিয়ে গিয়েছিলেন। সেই মহান ব্যক্তিটির নাম হলো জন গাম্পার। তিনি ছিলেন একজন সুইস ক্রীড়াপ্রেমিক যিনি 1898 সালে কর্মসূত্রে কাতালোনিয়ার বার্সেলোনা শহরে আসেন। তিনি তখনকার ক্রীড়াঙ্গনে ফুটবলকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন, যার জন্য তিনি লস ডিপোর্তাস নামক এক ক্রীড়া ম্যাগাজিনে বিজ্ঞাপন দিয়ে জানান তিনি একটি ফুটবল ক্লাব গঠন করতে চান। সেই বিজ্ঞাপনের জবাব 11 জন আগ্রহী ব্যক্তি একত্রিত হন এবং 29 নভেম্বর 1899 সালে এফসি বার্সেলোনার জন্ম হয়। গাম্পার তিনি নিজে ক্লাবের শুরু লগ্নে খেলোয়াড় হিসাবে 8 বছর খেলেন এবং তিনি 5 বার ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হন। তারপর 1908 সালে তিনি বার্সেলোনার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন, যা তিনি 1925 সাল পর্যন্ত দায়িত্বে কর্মরত ছিলেন। তার সময়ে ক্লাবের প্রথম ঐতিহাসিক এক স্টেডিয়ামের প্রতীক হয়ে ওঠে। এরপর 1925 সালে বার্সেলোনা ফ্যাসিস্ট সরকার দ্বারা রাজনৈতিকভাবে চাপে পড়ে। একটি ম্যাচে বার্সার সমর্থকেরা স্পেনীয় জাতীয় সঙ্গীতের সময় শিস বাজায়। এই ঘটনার দায় প্রেসিডেন্ট গ্যাম্পারের উপর এসে বর্তায়। তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং রাজনীতি থেকে দূরে থাকতে বলা হয়। ব্যক্তিগত হতাশা ও মানসিক অবসাদের কারণে 30 জুলাই 1930 সালে তিনি আত্মহত্যা করে নেন। তার সম্মানে ক্লাবে আজও জন গ্যাম্পার ট্রফি নামে একটি প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতি বছর মৌসুম শুরু আগে সেই ম্যাচটি খেলা হয়। তার সম্মানার্থে আমি বলবো, জন গাম্পার শুধুমাত্র একটি ক্লাব প্রতিষ্ঠা করেননি, তিনি একটি আদর্শ, একটি সংস্কৃতি এবং একটি আন্দোলন গড়ে তুলেছিলেন। তার চিন্তা ও উৎসর্গে আজকের বার্সা গড়ে উঠেছে। জন গাম্পার পরবর্তী সময়ে বার্সেলোনার অবস্থা বেহাল হয়ে পড়েছিল। 1936 সালে বার্সার প্রেসিডেন্ট জোসেফ সেনুইল কে ফ্যাসিস্ট বাহিনী হত্যা করে। এ সময়ে স্প্যানিশ গৃহযুদ্ধ ও ফ্র্যাঙ্কোর শাসনের ফলে বার্সা নির্যাতনের শিকার হয়। বার্সেলোনা ক্লাবের নাম পাল্টানোর দাবি, তারপর কাতালোনিয়ার পতাকা, ভাষা, গান বিধিনিষেধের চেষ্টা করা হয়। তারপর ক্লাবটির ভাগ্য পরিবর্তন ঘটে। 1940 দশকে বার্সা একটি আন্তর্জাতিক সফরে কিউবা ও আমেরিকায় খেলতে যায়, যা আর্থিকভাবে ক্লাবকে বাঁচিয়ে তোলে। তারপর 1946 সালে নতুন মৌসুমে এক কিংবদন্তি খেলোয়াড় লারিসো কুবালা আগমনে ক্লাবের খেলায় নতুন গতি নিয়ে আসে। তারপর 1950 থেকে 1960 দশকে ক্লাবটির একটি সোনালী যুগের বিপ্লব শুরু হয়। এই সময়ে কুবালা, সিজার, রামাতেস, সুয়ারেজদের মতো তারকা খেলোয়াড়রা ক্লাবটিতে খেলেন, যার ফলে এই 50-এর দশকে ক্লাবটি বহু লিগ ও কোপা শিরোপা জয় করে এবং 1957 সালে সেই ঐতিহাসিক নতুন স্টেডিয়াম ক্যাম্প নিউর শুভ উদ্বোধন হয়। তারপর 60-এর দশকে ক্লাবটির কিছুটা অবনতি ঘটে। লা লিগা শিরোপা জিততে পারেনি, 13 বছর হয়ে যায়। তারপর 1973 সালে আসে সে কিংবদন্তি প্লেয়ার যিনি বার্সা দলের এবং খেলার ধরনের ভাগ্য গড়ে দিয়েছিল। সেই মহান খেলোয়াড়টির নাম হলো জোহান ক্রুইফ। তাকে ডাচ ক্লাব আয়াক্স থেকে সাইনিং করা হয়। তার আসার ফলে বার্সা আবারও 1974 মৌসুমে লিগ জয় করে 14 বছরের বিরতির পর। ক্রুইফ 1979 সালে বার্সার বিখ্যাত একাডেমি লা মাসিয়ার সূত্রপাত ঘটান। তার উদ্যোগেই
তিনি তখন বার্সা দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন। ক্রুফ শুধু খেলোয়াড় হিসাবে বার্সাতে অবদান রাখেননি, বরঞ্চ তার কোচিং কৌশলের দিক থেকে বার্সার ভবিষ্যতের রূপরেখা তৈরি করেন। ক্রুফ কোচ হয়ে টিকি-টাকা ফুটবলের ভিত্তি আবিষ্কার করেন। তার সেই দল 1992 সালে বার্সার ইতিহাসের প্রথমবারের মতো ইউএফা চ্যাম্পিয়ন লিগ জয় করে। তার সেই ড্রিম টিমে খেলোয়াড় হিসাবে তখন ছিলেন রোনাল্ড কোমান, রোমারিও, গার্দিওলা এসব খেলোয়াড়রা। এরপর এক দশক চলে গেল। 2003 সালে ক্লাবের নতুন প্রেসিডেন্ট হন জন লাপোর্তার নেতৃত্বাধীন শুরু হয় আধুনিক তারকাদের যুগ। সে সময় বার্সা দলে বেড়ান রোনালদিনহো, ডেকো এটো এবং লা মাসিয়া একাডেমি থেকে ইতিহাস বদলে দেওয়া তিনটি কিংবদন্তি খেলোয়াড়ের বিস্তার ঘটে। বার্সা দলে সে তিনটি খেলোয়াড় হলো মেসি, জাভি, ইনিয়েস্তা। সেই বিখ্যাত খেলোয়াড়দের নিয়ে 2006 সালে বার্সা দ্বিতীয়বারের মতো ইউসিএল জিতে নেয়। সেই সময় কোচ ছিলেন রাইকার্ড। এরপর 2008 সালে বার্সা রাইকার্ডকে বরখাস্ত করে দেন এবং তাদের প্রাক্তন খেলোয়াড় যে লা মাসিয়া একাডেমি থেকে বার্সা দলে যোগদান করেছিলেন সেই প্রাক্তন খেলোয়াড় পেপ গার্দিওলাকে কোচ হিসাবে বার্সা নিয়োগ দেন। তিনি ছিলেন জোহান ক্রুফের শিষ্য, যিনি ক্রুফের টিকি-টাকা ফুটবলের আধুনিক ছোঁয়ায় বিস্তার ঘটান। তার নেতৃত্বে বার্সা 2009 সালে তাদের ক্লাবের ইতিহাসের প্রথম ট্রেবল জয় করেছিলেন, লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ। তার সেই দলে তখন নিয়মিত খেলতেন মেসি, জাভি, ইনিয়েস্তা, পুয়োল, বুস্কেট, আলাভেসের মতো বিশ্বজয়ী খেলোয়াড়রা। তারপর 2011 তারা তাদের তৃতীয় ইউসিএল শিরোপা জিতে পেপ গার্দিওলার নেতৃত্বে। এরপর 2012 সালে পেপ গার্দিওলা কোনো এক কারণে তার সফলে ভরা কোচিং ছেড়ে বার্সা থেকে চলে যান। গার্দিওলা কোচ থেকে চলে যাওয়ার পরে বার্সার কোচ হয়ে আসেন তারই খেলার সঙ্গী, বার্সার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা প্রাক্তন খেলোয়াড় লুইস এনরিকে। 2014 সালে তিনি কোচ হয়ে আসেন। তার আমলে বিপ্লব ঘটেছে সেই মেসি, সুয়ারেস, নেইমার, সেই বিখ্যাত এমএসএন ট্রিও। তিনি সেই বিশ্ব মাতানো এমএসএন ট্রিওকে নিয়ে 2015 সালে বার্সাকে আবারও পঞ্চমবারের মতো ইউসিএল শিরোপা এবং লা লিগা, কোপা জিতিয়ে আবার বার্সাকে দ্বিতীয়বারের মতো ট্রেবলের শিরোপা জয় করেন। এরপর 2017 সালে লুইস এনরিকে যাওয়ার পরে বার্সার আর্থিক সংকট দেখা দেয়। 2017 সালে তারা তাদের এক ব্রাজিলিয়ান স্টার নেইমারকে বিক্রি করে, তারপর প্লেয়ারদের উচ্চ বেতন করানোর প্রভাব। এরপর 2021 সালে তাদের ক্লাবের ইতিহাসের এক অন্যতম কিংবদন্তি খেলোয়াড় মেসি আর্থিক সীমাবদ্ধতার কারণে বিদায় নেন। এরপরে মেসি পিএসজিতে যোগদান করে নেন। এরপর বার্সার আরেক প্রাক্তন খেলোয়াড় জাভি হার্নান্দেজকে 2021 সালে কোচ পদে নিয়োগ দেন। তার নেতৃত্বে দলে গাভি, পেদ্রি, আনসু ফাতি, আরাহুর মতো যুব খেলোয়াড়দের উপর নির্ভরতা বাড়ে। তার নেতৃত্বে বার্সা 2022-23 মৌসুমে আবার একটি লা লিগা শিরোপা জয় করে। এরপর বর্তমান এই মৌসুমে জাভিকে সরিয়ে বার্সার নতুন একজন জার্মান কোচ হান্সি ফ্লিককে কোচিং পদে নিয়োগ করান। হান্সি ফ্লিক বর্তমান মৌসুমে এত সাইনিং এর অপশন না পেলেও বার্সা লা মাসিয়া একাডেমি খেলোয়াড়দের নিয়ে এক অন্য মাত্রায় সে অতীতের বার্সাকে আবার ফিরিয়ে এনে দেওয়ার এক প্রতিচ্ছবি দেখান। তার এই নেতৃত্বে বার্সা এবছর ডোমেস্টিক ট্রাভেল জয় করেন। তার এই দলে পেদ্রি, রাফিনিয়া, ইয়ামালের মতো আগামী দিনের বিশ্বকাপানো খেলোয়াড়রা রয়েছে। বার্সা ফুটবল প্রেমীরা আশা করেন যে আগামী মৌসুমে হান্সি ফ্লিকের অধীনে বার্সা তার আগের চিরাচরিত রূপে ফিরবেন। দর্শক, আমি ভিডিও শেষ লগ্নে বার্সেলোনা ক্লাব সম্বন্ধে আর একটি কথা বলে আমার আলোচনা শেষ করব যে এফসি বার্সেলোনা শুধুমাত্র একটি ক্লাব নয়, এটি একটি আন্দোলন, একটি পরিচয় এবং একটি ঐতিহ্যের নীতিতে গড়ে ওঠা ক্লাব। বার্সা ফুটবলের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। দর্শক, এটি আমার হিস্টোরি অফ ক্লাব সম্বন্ধে আমার চ্যানেলের প্রথম ভিডিও। আগামী দিনে আরো ইউরোপের কিছু বড় বড় ক্লাব সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে ক্লাবের আরো ভিডিও আসবে। তো দর্শক, আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে কিছুটা ইনফরমেটিভ মনে হয় এবং
এবং একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ।